সাবস্ক্রাইব করুন আমাদের অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। আরেকটা নতুন বছর শুরু হয়ে গেল, আর এক নতুন অধ্যায়। পুরনো কিছু ভুলভ্রান্তি শোধরানোর চেষ্টা এবং আগত ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনার সাথে চলুন শুরু করা যাক আমাদের আজকের পরিবেশনা। লেখিকা শর্মিলা সিং এর কলমে রক্তবধূ রহস্য। ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে নতুন একটি খবর। কেষ্টপুরের নাগর মোড়ের সামনে রানী অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে এক গৃহবধূর দেহ। পরিবার সূত্রে জানা যাচ্ছে যে গৃহবধূ আত্মহত্যা করেছে। গৃহবধূর নাম রমণী রায়। রমণী রায়ের হাজবেন্ড একজন আইএএস অফিসার, নাম রোদ্দুর রায়। তাই সেই বিষয়টাই সব থেকে বড় জিজ্ঞাসার চিহ্ন হয়ে উঠেছে শহরের মানুষদের কাছে। কি এমন হয়েছিল যাতে করে গৃহবধূকে আত্মহত্যা করতে হলো? রমণী রায়ের ভাই দাবি করছে যে এই ঘটনাটি আত্মহত্যা নয়, বরং খুন। সেই বলে রোদ্দুর রায় ও তার পরিবারের বিরুদ্ধে তিনি পুলিশে অভিযোগও দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। ঘটনাটি আত্মহত্যা না খুন সেটা পুরোপুরি তদন্ত সাপেক্ষ। তাই তারপর কি হলো জানতে নজর রাখুন আমাদের চ্যানেলে। এরপর আমরা নজর রাখবো আমাদের পরবর্তী খবরে। কি যে দিনকাল পড়লো বলো তো সুকান্তদা, টিভি খুললি খালি মৃত্যু সংবাদ ছাড়া আর কোনো খবর চোখে পড়ছে না। ধুর, আর ভালো লাগে না। টিভিটা বরং বন্ধ করে দিই। হ্যাঁ, তা করতে পারো, বন্ধ করো। হ্যালো, আমি সুজিত বলছি। হ্যাঁ বলো। বলছি, তুমি রমণী রায়ের কেসের নিউজটা দেখেছো? রমণী রায় বলতে কেষ্টপুরের গৃহবধূ, মানে রোদ্দুর রায়ের স্ত্রী? হ্যাঁ 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 হ্যাঁ, শুনেছি, কিন্তু এটা এখন বললে কেন আমাকে বুঝলাম না। আমি তো এক্ষুনি খবরে এটাই শুনছিলাম। হ্যাঁ, খবরে হয়তো একটু আগে টেলিকাস্ট হলো, কিন্তু ঘটনাটা কাল ভোর রাতে ঘটেছে। সকাল থেকে তো এই নিয়ে থানায় রীতিমতো ঝামেলা শুরু হয়ে গেছে। ঝামেলা বলতে? আরে আর বলো না, সকাল থেকেই রমণী রায়ের ভাই থানায় এসে রীতিমতো ঝামেলা করছে। রোদ্দুর রায়ের এগেনস্টে থানায় কমপ্লেন করতে এসেছে, কিন্তু উনি একজন আইএএস অফিসার। ওনার এগেনস্টে কেস নেওয়ার সাহস কারোর হচ্ছে না থানায়। ভদ্রলোককে বললাম, পরে আমরা বিষয়টা দেখছি, কিন্তু তিনি তো আরও বেশি লোকজন এনে রীতিমতো ঝামেলা শুরু করেছে। তার সাথে আবার মিডিয়াকেও খবর দিয়েছে। তাই তো ওনার সাথে কোনো খারাপ ব্যবহারও করা যাচ্ছে না। কি মুশকিল, খারাপ ব্যবহার করতেই বা যাবো কেন? কেস যখন করতে এসেছে তখন তো নেওয়া উচিত। আইনের কাছে তো সকলেই সমান। তাহলে এত ভয়ের কি আছে? আর বলু না, উনি থানায় আসার পর সেই খবর কোনোভাবে রোদ্দুর স্যারের কাছে পৌঁছে গেছে। তারপর থেকে তো ওপর মহল থেকে আমাদের সামনে ওপরে চাপ এসেছে যাতে কোনো কারণেই কেসটা আমরা না নিই। আর এদিকে মিডিয়াও চাপ দিচ্ছে। ওপর মহল থেকে তো আমাদের ওপর চাপিয়ে দিয়ে শান্ত হয়ে বসে আছে, কিন্তু এদিকে আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এমনকি এ বিষয়ে তদন্ত নিয়ে বেশি মাথা ঘামাতেও আমাদেরকে বারণ করা হয়েছে। বেশ, বুঝলাম সবটাই। তবে আমাকে তুমি এগুলো জানালে ঠিকই আছে, কিন্তু এক্স্যাক্টলি কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বললে ভালো হয়। দেখো, এই রিটায়ারমেন্টের টাইমে এসে আমি নতুন করে কোনো ঝামেলায় সোজাসুজি চড়াতে চাই না। তবে এই কেসটা এভাবে ধামাচাপা পড়ে যাক সেটাও আমি চাই না। তুমি তো জানোই এবছর আমার রিটায়ারমেন্ট। এই সময় কোনো ঝামেলায় জড়িয়ে গেলে তো খুব সমস্যা হবে। এখানে কি পরিমাণে প্রেশার থাকে সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আর তোমার তো রিটায়ারমেন্ট হয়ে গেছে আগের বছরই, তাই তুমি যদি এই বিষয়টা নিয়ে গোপনে তদন্ত করো তাহলে খুব ভালো হয়। আর তুমি তো এমনিতেও এখন প্রাইভেট ডিটেকটিভ হিসাবে শেষ এক বছরে বেশ কিছু কেস সলভ করেছো। একটু দেখো না এই বিষয়টা। দেখো, আমি কেস সলভ করেছি ঠিকই, কিন্তু কেউ না কেউ চেয়েছে আমি কেসটা সলভ করি, তাই আমি সলভ করেছি। কিন্তু এই ক্ষেত্রে অযাচিতভাবে আমি কিভাবে এই কেসটার মধ্যে ঢুকি বলতো?
কারণ কেস সলভ করার জন্য রোদ্দুর রায় এবং ওনার বাড়ির লোকেদের সাথেও তো কথা বলতে হবে। তার সাথে ওনাদের পাড়া প্রতিবেশীদের সাথেও কথা বলা দরকার। পাড়া প্রতিবেশীরা এই বিষয় বললেও রোদ্দুর রায় একজন আইএএস অফিসার, উনি আমাকে হঠাৎ করে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন কেন? মানে আমার যে জিজ্ঞাসা সেগুলোর জবাব উনি দেবেন কেন? আর তুমি বলছো রোদ্দুর রায় নাকি চান না যে কেসটা সলভ হোক, তাহলে তো আরো বেশি এড়িয়ে যাবেন উনি, তাই না? এক্ষেত্রে কড়া কোনো জায়গা না পেলে আমি ওনাকে জোর খাটিয়ে জিজ্ঞাসাও করতে পারবো না কিছু। তুমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করো না, সেই সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমি ব্যবস্থা করে দিচ্ছি যাতে রমণী রায়ের ভাই তোমার কাছে সরাসরি গিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলে। আর তুমি সেই সুবাদে রোদ্দুর রায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে, বুঝলে? আচ্ছা বেশ, তাহলে তুমি সেই ব্যবস্থাই করো আজকে বিকেলের মধ্যে। বাকিটা আমি দেখে নিচ্ছি, কতটা কি করা যায় সেটা আমি দেখছি। দেখো, আমি কিন্তু সরাসরি সামনাসামনি আসবো না, এমনকি রমণী রায়ের ভাইয়ের সাথেও আমি সরাসরি কোনো যোগাযোগ করব না। তবে ওনার কাছে খবর পৌঁছে দেবো যাতে উনি তোমার কাছে যান। তবে দেখো, আমার নাম যেন সামনে না আসে, তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাব। না না, আমার দিক থেকে কখনোই তোমার নাম সামনে আসবে না, অতএব সেই নিয়ে তুমি কোনো রকম চিন্তা করো না। বাকিটা আমি দেখে নিচ্ছি, কতটা কি করা যায়, চিন্তা করো না। বেশ, আপাতত রাখলাম তাহলে। আমি ব্যবস্থা করছি যাতে রমণী রায়ের ভাইকে বিকেলের মধ্যে তোমার কাছে পাঠাতে পারি। ওকে। কি হলো? সুজিত ফোন করেছিল এই রমণী রায়ের কেসটার ব্যাপারে। তোমাকে তদন্ত করতে হবে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে তোমাকে যে আমি বললাম সুজিত ফোন করেছিল, একটু মাথায় রেখো, এটা যেন কেউ আবার জানতে না পারে। আরে না না, আমি আর কাকেই বা বলতে যাব, কেউ জানবে না। বেশ, শোনো, বিকেলে এক ভদ্রলোক আসতে পারেন। তুমি কি এখন বাড়ি যাচ্ছ? হ্যাঁ, বাড়ি তো যেতেই হবে। সকাল সকাল তো পুজোর ফুল কিনতে এসে এখানে চলে আসি আমি। এবার বাড়ি ফিরে বাকি সব কাজ সেরে বেরাতে হবে। বেশ, যাও, তবে বিকেলে কিন্তু চলে এসো, কেমন? ওই 5টার দিকে। আচ্ছা বেশ। সেই মুহূর্তে সুকান্ত তার বাড়ি থেকে আমি সরাসরি চলে আসলাম বাড়িতে। তারপর বাকি সমস্ত কাজ করে নিয়ে বিকেলবেলা 5টা নাগাদ সুকান্ত তার বাড়িতে আবারও চলে গেলাম। কি ব্যাপার? তুমি যে বললে একজন ভদ্রলোক আসবেন, কখন আসবেন উনি? সত্যি বলতে কি, এটা সুজিতের দায়িত্ব। ও বলেছে পাঠাবে, এখন কিভাবে ম্যানেজ করে পাঠাবে সেটা ওই জানে। দেখা যাক, কিছুক্ষণ অপেক্ষা করি, তার মধ্যে না আসলে আমিও একটু বেরিয়ে পড়ব। ঠিক আছে, অপেক্ষা করি একটু। বলছিলাম, একটু কি চা পাওয়া যাবে নাকি? ওহো, আমি একদম ভুলে গেছি। আরে এক্ষুনি আমি ভজনকে বলছি চা দিয়ে যেতে। হ্যাঁ, একটু বলো। এই সন্ধ্যার দিকে চা না হলে না ঠিক ভালো লাগে না। তুমিও তো খাও এই সময় চা, কিছু বলছো না বলে তাই আমি বললাম। হ্যাঁ হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, এই ভজন, ভজন, এই বলছি রে, আমাদের জন্য একটু চা দিয়ে যাও তো। সে দিচ্ছি বলে চলে গেল। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। ও, ওই ভদ্রলোক এসেছে মনে হয়। দাঁড়াও, আমি গিয়ে দরজাটা খুলি। না না, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি ওনাকে। এই ঘরেই আনবো তো? হ্যাঁ, এখানেই এসো। আর ভজনকে বলে দাও যাতে 3 কাপ চা দিয়ে যায়, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। তারপর আমি নিচে গিয়ে ওই ভদ্রলোককে নিয়ে আসলাম। আসুন আসুন, আসুন আমার সাথে। সুকান্ত দা, ওনাকে নিয়ে এসেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। নমস্কার, আমি রাজীব রায়। হ্যাঁ, আপনাকে এখানে কে পাঠালো? আসলে আমার বোন রমণী রায়। জানি না আপনারা এই বিষয়টা জানেন কি না, তবে খবরে বিষয়টা নিয়ে বেশ জল খোলা হয়েছে বই কি। সেটা আপনাদের কানে নাও যেতে পারে, তাই সেই নিয়ে পুলিশ স্টেশনে আমি গিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো পদক্ষেপ নেননি। তারপর থানার বাইরে একটা চায়ের দোকান ছিল, ওখান থেকেই একজন ভদ্রলোক আপনার কথা বললেন। উনি বললেন আপনি নাকি আগে পুলিশে চাকরি করতেন, এখন রিটায়ার করে গেছেন, আর আপনি নাকি বর্তমানে একজন প্রাইভেট ডিটেকটিভ হিসেবে বেশ কিছু কেস সলভ করেছেন। সেটা আপনি ঠিকই শুনেছেন, তবে আমার কাছে ঠিক কি দরকারে আসা সেটা একটু বললে ভালো হতো। কিন্তু আপনার কথা শুনে মনে হলো আপনি আগে থেকেই জানতেন যে আমি আসব। হ্যাঁ, ওই চায়ের দোকানের ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন। আমি বহু বছর ধরে ওখানে চাকরি করেছি তো, সেই সুবাদে।
আর ওই দোকানের ভদ্রলোকের সাথে আমার এখনো যোগাযোগ রয়েছে। উনি আমাকে ফোন করে জানালেন যে একজনকে আমার ঠিকানা দিয়েছেন, তিনি নাকি আজকে আসবেন বিকেলে। এটা উনি আমাকে বলেছিলেন, তাই সেই হিসেবেই আমি আন্দাজ করলাম যে আপনি হয়তো তিনি। আচ্ছা বেশ, তবে আপনি আমাকে সাহায্য করবেন তো? সবাই আমাকে ফিরিয়ে দিচ্ছে, সবার মতো আপনিও ফিরিয়ে দেবেন না তো? দেখুন, আমি সর্বদা সততার পথেই ছিলাম আর এখনো তাই আছি। তাই আপনাকে সাহায্য করার ফলে সততার জয় হচ্ছে যদি বুঝতে পারি, আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। তার আগে বলুন আপনার কি বিষয়ে সাহায্য লাগবে। আসলে আমার বোন রমণী, ওর স্বামী একজন IAS অফিসার, যার ফলে ওর ক্ষমতাও বিশাল। ওরা অত্যাচার করে আমার বোনটাকে মেরে ফেলেছে, জানেন তো। এখন সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আর আমি সেটা কিছুতেই মানতে পারছি না। তাই আপনাদের সাহায্য লাগবে। আপনারা সাহায্য না করলে আমি কিছুতেই ওদেরকে অপরাধী প্রমাণ করতে পারবো না। কিন্তু আপনার এটা কেন মনে হলো যে আপনার বোন আত্মহত্যা করেনি, ওনাকে খুন করাই হয়েছে? আসলে আমার বোন ওই বাড়িতে একেবারেই ভালো ছিল না, আমি সেটা জানতাম, কিন্তু কিছু করতে পারিনি, কারণ ওকে আমার বাড়িতে এনে রাখার মতো সামর্থ্য আমার ছিল না। আপনি বললেন রমণী দেবী ওই বাড়িতে ছিল না, সেটা কি আপনি জানতেন না উনি আপনাকে নিজেই জানিয়েছেন? হ্যাঁ, একদিন ফোন করেছিল আমাকে, খুব কাঁদছিল সেদিনও। কাঁদতে কাঁদতে আমাকে বেশ কিছুটা বলার পরে তারপর নিজে কেমন চুপ করে গেল। তারপর রাখছি বলে ফোনটা রেখে দিল। কি বলেছিল আপনাকে, আর কবেই বা এই ঘটনা ঘটেছে? এই তো সপ্তাহখানেক আগের কথা। আমার ফোনে অটোমেটিক সব কল রেকর্ড হয়ে যায়, তাই ওই কলটাও রেকর্ড আছে। এখন আমাদের ওটা শোনাতে পারবেন? হ্যাঁ পারবো, দাঁড়ান আমি শোনাচ্ছি। এরপর লোকটা তৎক্ষণাৎ ফোনটা বের করে একটা কল রেকর্ড চালালো। আমি ওখানে একদম ভালো নেই না, একদম ভালো নেই। কিছু একটা গন্ধরা, আমি আর পারছি না সহ্য করতে। এরা আমাকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না চাইনিস তো। প্লিজ প্লিজ কিছু কর, প্লিজ। কি হয়েছে? এরকম করছিস কেন তুই? কি হয়েছে বল আমাকে। রোদ্দুরের সাথে আমার খুব ঝামেলা হচ্ছে, বিশ্বাস কর, খুব খুব ঝামেলা হচ্ছে। এই বাড়িতে সবাই রোদ্দুরকে সাপোর্ট করছে, প্রচন্ড রকমের মানসিক যন্ত্রণা দিচ্ছে আমাকে ওরা। আমি আর থাকতে পারছি না রে দাদা, একদম একদম থাকতে পারছি না। তো পারছি না থাকতে। শোন না, এরম ভাবে চলতে থাকলে না ওরা ওরা আমাকে মেরে ফেলবে। এখন বাবা বলে আমার যাওয়ার জায়গা নেই, সেভাবে ওরা আমার উপর অত্যাচার করছে। তার একটা বিচার কর তুই প্লিজ, আমাকে বাঁচা না। কিন্তু কি নিয়ে এসব হচ্ছে? কিসের ঝামেলা হঠাৎ করে? আমাকে বল, এরকম করে কাঁদিস না। দেখ পরিষ্কার করে বল আমাকে কি হয়েছে। এর বেশি এখন তোকে কিছু বলতে পারবো না, আমি রাখছি, বুঝলি? আমি রাখছি ফোনটা। আরে আমার কথাটা শোন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো। তারপর আপনি আর যাননি ও শ্বশুর বাড়ি? আপনার বোনের সাথে যোগাযোগ করেননি কোনোভাবে, তাই তো? না, ওটাই তো আমার সব থেকে বড় ভুল। আমার তারপর থেকে যাওয়া হয়নি। তবে জানেন তো, বহুবার ফোন করেছিলাম, ফোনে পাইনি। তারপর আজকে ভোরবেলা আমাকে ফোন করে খবর দেওয়া হলো আমার বোন নাকি আত্মহত্যা করেছে। পুলিশ এলো, দেহ নিয়ে গেল, পোস্টমর্টম হলো, কিন্তু এই ঘটনার কোনো নিষ্পত্তি হলো না। পুলিশে গিয়ে আমি অভিযোগ দায়ের করতে চাই, কিন্তু সেটা ওরা নিল না। মিডিয়াকে পুলিশ মিথ্যে বুঝিয়ে দিয়ে বলল যে আমার অভিযোগ পুলিশ গ্রহণ করেছে, কিন্তু আদতেও সেটা করেনি, ওরা করেনি। আপনার বাড়ি কোথায়, আর বাড়িতে কে কে আছে? আমার বাড়ি রাঘবগঞ্জে, আর আমার বাড়িতে আমার স্ত্রী, আমি আর আমার 5 বছরের ছেলে থাকি। নিজেদের বাড়ি নাকি ভাড়া বাড়ি?
না না, নিজেদের বাড়ি আমাদের। আচ্ছা, আপনার পেশা? আমার একটা ছোট ট্রান্সপোর্টের ব্যবসা আছে, সেটা আমার ছেলের নামে। মানে আমার ট্রান্সপোর্টের নাম আদিত্য ট্রান্সপোর্ট। অফিসটা কোথায়? রাঘব পঞ্জাই, আমার বাড়ি থেকে একটু দূরে। বেশ, আর রোদ্দুরবাবুদের ঠিকানাটা আমাদের দেবেন? হ্যাঁ, সেটা আমি দিয়ে দিচ্ছি। তবে আমার ব্যাপারে এত ইনফরমেশন জিজ্ঞাসা করলেন কেন বুঝলাম না। দেখুন, আপনি আমার কাছে অভিযোগ জানাতে এসেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি তদন্ত শুরু করব। তাই আপনার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন রাখাটা খুবই দরকার। আপনার নাম, ঠিকানা, পরিবার, এই বিষয়গুলো খুঁটিয়ে দেখা দরকার, আর এটাই নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, অসুবিধা নেই। আমার ঠিকানা, আমার বাড়ির সব ইনফরমেশন তো আমি বলেই দিলাম আপনাকে। আমি কি আজকে আসবো, নাকি আর কোনো কাজ আছে আমার এখন? না না, আপাতত আপনি বাড়ি ফিরে যেতে পারেন। আমি কাল থেকে তদন্ত শুরু করব। আপনি চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করব। তাই আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন আপাতত। তবে হ্যাঁ, পরে আপনাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন পড়তে পারে। বেশ, আজ আসি। ভদ্রলোক তারপর চলে গেলেন। কালকে তাহলে কি কাজ আমার? তোমার আপাতত কাজ বলতে রাজীববাবু যে ঠিকানা দিয়ে গেলেন, মানে রোদ্দুর রায়ের বাড়ির ঠিকানা, সেই ঠিকানা অনুযায়ী কালকে যেতে হবে। তাই জন্য গাড়ি ব্যবস্থা করা, আর বাকিটা আমি দেখছি। সুজিতের সাথে কথা বলা দরকার আপাতত। আমি বাড়ি যাব তাহলে এখন? হ্যাঁ যাবে, কিন্তু তার আগে খাওয়া দাওয়া করে যাও রাতের। না না, সেসবের আবার কি দরকার? বেশি কথা না বলে চুপচাপ খাও, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাও। আর কাল সকাল সকাল আমাদের নতুন কাজে নামতে হবে, তাই সেই মতন ব্যবস্থা নিতে হবে। আমার একটা ফোন করার আছে, দাঁড়াও দাঁড়াও, সেটাকে সেরে নি। এরপর সে তার ফোন থেকে সুজিত বাবুকে একটা ফোন করে, সেটা স্পিকারে দেয়। কিছুক্ষণ পর উপাস থেকে ভেসে আসে, হ্যালো, হ্যাঁ বলো। বলছি, রমণী রায়ের পোস্টমর্টম রিপোর্টের সমস্ত আপডেট আমার লাগবে, তাই রিপোর্ট আসলে সেটা কিন্তু আমাকে জানিও, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমার খেয়াল আছে। আমি নিজেই তোমাকে ফোন করে জানিয়ে দেবো রিপোর্ট আসলে। পুরো প্রসেসে যেটুকু সময় লাগে আর কি। সেটা ঠিক আছে। আর এই পোস্টমর্টম রিপোর্টের ব্যাপারে কেউ বাধা দেয়নি তো? মানে এই নিয়ে ওপর মহল থেকে চাপ কোনো আসেনি তো তোমার কাছে? না, এই বিষয়ে কিছু কথা ওঠেনি, কারণ সুইসাইডের কেস তো, তাই পোস্টমর্টমটা তো করা ম্যান্ডেটারি। উইদাউট পুলিশ ইনফরমেশন কি কেসে কোনো ডাক্তারই ডেথ সার্টিফিকেট শো করবে না, আর সেটা ছাড়া বডি পোড়ানো আর ডেথ সার্টিফিকেট তোলা সম্ভব না। তাই থানায় জানাতেই হয়েছিল। আর অ্যাক্সিডেন্ট, সুইসাইড এসব কেসে পোস্টমর্টম তো ম্যান্ডেটারি, তাই এখানে বাধা দেওয়ার মতো কোনো লজিক ছিল না। বেশ, বুঝেছি। তাহলে পোস্টমর্টম রিপোর্টটা আসলে তুমি কিন্তু আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, ওটার উপর অনেক কিছু নির্ভর করছে। ওখান থেকে হয়তো বোঝা যাবে যে এটা আদৌ আত্মহত্যা নাকি খুন। ঠিক আছে, আমি নিজেই জানিয়ে দেবো তোমাকে। আর ওই ভদ্রলোক গিয়েছিলেন, মানে রমণী রায়ের ভাই? হ্যাঁ, রাজীববাবু এসেছিলেন, সেই জন্যই উনি যাওয়ার পরে তোমাকে ফোন করলাম। উনি বললেন পুরো বিষয়টা, আর আমি আপাতত শুনলাম। এবার দেখা যাক কতটা কি প্রমাণ করতে পারি, আর কেসটা কোন দিকে যায় দেখি। আচ্ছা, বেশ, বাকি বিষয়টা তুমি দেখে নাও। আমি এখন রাখছি, ঠিক আছে? হ্যাঁ। ফোনটা রেখে সে আমার দিকে তাকালো। আমি এতক্ষণ তার দিকেই তাকিয়েছিলাম। এবার সে বলল, তারপর কি বুঝছো রঘু? আপাতত আমি খাবারটাই বুঝছি, আর কিছু মাথায় ঢুকছে না এখনো অবধি। ঠিক আছে, সময় এগোক, তার সাথে সাথে না হয় বুঝো। সেটাই ভালো হবে আমার জন্য। তারপর আমি খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরলাম। কথা অনুযায়ী পরের দিন সকাল সকাল পৌঁছে গেলাম সুকান্তদার বাড়ি। ও, রঘু এসেছো? হ্যাঁ, এখনই বেরোবে তো? হ্যাঁ, বেড়াবো, চলো। গাড়ির ব্যবস্থা করেছো? হ্যাঁ, আমি সেই গাড়িতেই এলাম। বেশ, চলো তবে। साहब, कहाँ जाना है आपको? রঘু, ওনাকে অ্যাড্রেস ডিটেলস দাওনি? ना, यही तो এখন দেব। भैया, ये जो एड्रेस यहाँ लिखा हुआ है, इधर जाना है, आप ले चलो इधर। ठीक है, ले चलता हूँ देखकर। রঘু, যাচ্ছি ঠিকই, কিন্তু রোদ্দুরবাবুকে পাবো বলে মনে হয় না।
হুম, সম্ভাবনা খুবই কম, কারণ ওনার যে ডিউটি পোস্টিং কোথায় কে জানে তারও তো কোনো ঠিক নেই। না না, সে ব্যাপারে আমার খোঁজ নেওয়া হয়ে গেছে। ওনার পোস্টিং ওয়েস্ট বেঙ্গলে, মানে এখন এখানেই ডিউটি দেওয়া হয়েছে ওনাকে, মানে যতটা খবর পেলাম, বুঝেছো? তাও ভালো, বাড়িতে ওনাকে না পেলে অফিসে যাওয়াটা ঠিক হবে না। না, সে তো হবে না, দেখা যাক। ওনার ফোন নাম্বারটা নিতে হবে, যাই আগে দেখি কি হয়। হুম। साहब पहुंच गए हैं। ये वाला घर? हाँ, मैं इधर ही वेट करता हूँ, आप लोग अंदर जा सकते हैं। ठीक है, आप इधर रुकिए, हम लोगों को थोड़ा टाइम लगेगा। তারপর আমি আর সুকান্তদা রোদ্দুর বাবুদের ঘরের সামনে গিয়ে কলিং বেলটা বাজালাম। কে এলো? যাই যাই। দরজা খুলে একজন মহিলা বেরিয়ে এলেন। সুকান্ত তাকে একবার জরিপ করে নিল। সে যেন একটু ঘাবড়েই গেছে, তাও নিজেকে সামলে নিল। নমস্কার। হ্যাঁ নমস্কার, কিন্তু আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না, মানে কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার তো আছেই, তাই জন্যই তো এলাম। হ্যাঁ বলুন, কি দরকার? আপনার ছেলে মানে রোদ্দুর বাবু বাড়ি আছেন? হ্যাঁ আছে, কিন্তু সে তো বেরোবে এক্ষুনি। আপনারা কি ওর অফিস থেকে বা অন্য কোনো দরকারে এসেছেন? কিন্তু আপনাদের দেখে তো তা মনে হচ্ছে না। না না, আমরা ওনার অফিসের লোক নই, তবে হ্যাঁ ওনার সাথে একটু দরকারে এসেছি, আর আপনার সাথেও একটু কথা আছে। ও, কিন্তু কি বিষয় জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই জানতে পারেন, আপনার বৌমা রমণী রায়কে নিয়ে কথা ছিল। না মানে তাকে নিয়ে আবার কি কথা? সে তো আর নেই। মানে আপনারা বোধহয় জানেন না, তাই এখানে এসেছেন। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা জানি বলেই এসেছি, মানে আমরা জানি যে রমণী দেবী অস্বাভাবিকভাবে মারা গেছেন। না না, অস্বাভাবিক কোথায়? ওই তো, ও আত্মহত্যা করেছিল, সবাই জানে। আপনারা নিশ্চয়ই জানেন, তার মানে অস্বাভাবিকভাবে তো মারা যায়নি। হ্যাঁ মানছি, তবে রমণী দেবীর দাদা তো বলছেন আপনারা নাকি ওনাকে খুন করেছেন, মানে সেরকম অভিযোগ জানিয়েছে আমাদের। অভিযোগ? অভিযোগ মানে কি বলতে চাইছেন আপনারা কি পুলিশের লোক? থানা থেকে আসছেন? কারা আপনারা সেটা বলুন তো একবার। না, বর্তমানে আমি পুলিশের লোক নই, তবে একসময় ছিলাম, এখন রিটায়ার করেছি। আর আমি কে সেটা খুব সম্ভবত আপনার ছেলে রোদ্দুর বাবু চিনবেন। ওনাকে ডাকলে উনি হয়তো বুঝতে পারবেন আমি কে, তাই দয়া করে ওনাকে ডাকুন, ওনার সাথে এমনিতেও আমাদের কথা আছে। কিন্তু? আর কোনো কিন্তু না। আপনি এত ইতস্তত বোধ করছেন কেন? হ্যাঁ, আমি তো শুধু বললাম রোদ্দুর বাবু আর আপনার সাথে আমাদের কিছু কথা আছে। আর আপনার স্বামী বাড়িতে আছেন এই মুহূর্তে? হ্যাঁ মানে, না মানে, হ্যাঁ ওই মানে উনি নেই। মাফ করবেন, তবে আপনি কি বলতে চাইলেন আমি ঠিক বুঝলাম না। মানে উনি আছে কি নেই সেই বিষয়টা আমার কাছে স্পষ্ট হলো না। না না, নেই নেই, উনি নেই। বেশ, তবে আপনি আপাতত রোদ্দুর বাবুকেই ডাকুন। কই গো গিন্নি, কে এলো? তখন থেকে বেলটা বাজছিল শুনলাম। উনি? না মানে আসলে। আপনি কি ওনার স্বামী? হ্যাঁ হ্যাঁ, আমি এই বাড়ির কর্তা, তবে আপনাদের তো ঠিক চিনলাম না। আমরা ঠিক কি প্রয়োজনে এসেছি সেটা আপনার স্ত্রীকে বলা হয়েছে, তবে উনি এক্ষুনি বললেন যে আপনি নাকি বাড়ি নেই। না না, আমি তো সকাল থেকেই। ও, তুমি বাড়ি চলে এসেছো? আসলে আমি খেয়াল করিনি। কখন এলে গো? কিন্তু আমি তো বাড়ি। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তুমি যাও তো, একটু গিয়ে বাবুকে ডেকে দাও, ওনারা বাবুকে খুঁজছেন। হ্যাঁ, ডেকে দিচ্ছি। আপনারা আসুন আসুন, ভিতরে আসুন। বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? ভেতরে এসে বসুন। হ্যাঁ চলুন, যাচ্ছি। রঘু এসো।
তা একটু চায়ের ব্যবস্থা করি নাকি? না না, সে সবার কোনো প্রয়োজন নেই। আমার এখন চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। আপনাদের সাথে কিছু কথা আছে, সেটা বলা হয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব। মা, ও মা, কে এসেছে গো? বাবা বললো কারা নাকি আমাকে খুঁজছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। তবে আপনাকে কিছুটা চেনা চেনা লাগছে, তবে পুরো চিনতে পারছি না। কে বলুন তো আপনি? আমি সুকান্ত ব্যানার্জি, আগে পুলিশ ডিপার্টমেন্টে ছিলাম, গত বছর রিটায়ার করেছি। সুকান্ত ব্যানার্জি, রাইট রাইট রাইট, এবারে চিনতে পেরেছি। আপনার রিটায়ারমেন্টের আগে অবধি আপনার আন্ডারে এসব কেসগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যেত। সেই সূত্রে পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে কলকাতা জুড়ে আপনার বেশ ভালোই নাম হয়েছিল। তারপরও যতটুকু শুনেছিলাম, আপনি রিটায়ারমেন্টের পরেও প্রাইভেট ডিটেকটিভ হিসেবে 3টে মতন কেস সলভ করেছেন শেষ 1 বছরে। তা আমার বাড়িতে হঠাৎ কিছু কি ঘটেছে? আপাতত ঘটেছে বলতে, রাজীব বাবু মানে আপনার স্ত্রীর ভাই, উনি আমার কাছে এসে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। মানে এক কথায় বলতে গেলে আমাকে বলেছেন আপনার স্ত্রীর আত্মহত্যার কেসটা নাকি সাধারণ আত্মহত্যার ঘটনা নয়, খুনের ঘটনা। তাই সেই নিয়ে তদন্ত করে সত্যিটাকে খুঁজে বের করতে বলেছেন। সে কি? তা হঠাৎ পুলিশ মানে থানা ছেড়ে আপনার কাছে অভিযোগ করতে গেল কেন, ঠিক বুঝলাম না। সেই কথাটা তো প্রথমে আমিও বুঝতে পারছিলাম না। তারপর উনি জানালেন যে পুলিশ নাকি ওনার অভিযোগ নিতে চাইছেন না, উল্টে ওনার সাথে খারাপ ব্যবহার করছে, রীতিমতন ওনাকে থানা থেকে তাড়িয়ে দিয়েছে। তাই উনি কোনো রকম কোনো ন্যায় বিচার না পেয়ে আমার কাছে এসেছেন ওনার অপরাধীকে খুঁজে বের করার জন্য। তা আপনি কি সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এখানে এসেছেন? হ্যাঁ, আপাতত আপনার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এলাম এখানে। হিসাব মতো আমি চাইলে আপনাকে কোঅপারেট নাই করতে পারি, কারণ বিষয়টিতে আর অভিযোগটিতে একেবারেই কোনো যুক্তি নেই। তবু আপনি যখন জিজ্ঞাসাবাদ করতেই এসেছেন, তখন বলুন কি জানতে চান। বিষয়টি যতই যুক্তিহীন হোক না কেন, একটা মানুষ আত্মহত্যাটাও তো এমনি এমনি করে করে না, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। আমি ধরেই নিলাম এটা খুন নয়, আত্মহত্যা। তবে সেটাও তো এমনি এমনি হয়নি, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এসব কথা ছাড়ুন, আর কি জানতে চান সেটা বলুন। রমণী দেবীর সাথে কি আপনার কোনো রকম ঝামেলা অশান্তি হয়েছিল? আপনার মনে হয় না আপনি ব্যক্তিগত ব্যাপারে ঢুকছেন? হ্যাঁ, মনে হতো, যদি বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগতভাবে সীমিত থাকতো। একটা মানুষের মৃত্যুর পর যখন সেটা নিয়ে তদন্ত চলে, তখন তার দেহ ব্যক্তিগত বলে কিছু থাকার নয়, সেটা তো আপনার জানা থাকার কথা। অশান্তি বলতে ওই একটু আধটু অশান্তি হতো সবসময়। কি নিয়ে? বিভিন্ন বিষয় নিয়ে, মানে সংসারে যেমনটা হয় আর কি। গতকাল ভোরে আপনাদের এই ফ্ল্যাট থেকে রমণী দেবীর দেহ উদ্ধার হয়েছে। তার আগের দিন বা দুদিন আগে কি আপনার সাথে কোনো অশান্তি হয়েছিল ওনার? হ্যাঁ, অশান্তি হয়েছিল। তারপর আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম, মানে বাড়ি থেকে। কখনকার কথা এটা? গত পরশু রাতে। রাতে বেরিয়ে গিয়েছিলেন? তারপর ফিরলেন কখন? পরের দিন ভোরে, মানে এই ধরুন 5টার দিকে। সারা রাত কোথায় ছিলেন? দেখুন, রমণী মারা গেছে, ওর বিষয়গুলো নিয়ে আপনারা তদন্ত করছেন, খুব ভালো কথা, কিন্তু আমার পার্সোনাল বিষয়গুলো পার্সোনালি থাকতে দিন। আর আমি একজন IAS অফিসার, আমার অনেক কাজ থাকে, তার কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে আমার দিতে হবে না। বেশ, বুঝলাম। তাহলে ধরে নিলাম আপনি আপনার কাজে ছিলেন, তাই তো? হ্যাঁ, সেটা আপনি ধরে নিতেই পারেন। তারপর ফিরে কি দেখলেন? ফিরে যথারীতি আমি আমার ঘরে গেলাম, গিয়ে দেখলাম দরজাটা ভেতর থেকে বন্ধ করা। তারপর বহু ডাকাডাকি করার পরও দরজা দেখলাম কেউ খুলছে না। প্রায় আধা ঘন্টা মতো দরজা ধাক্কা দেওয়ার পর অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিই। তারপর দরজা ভাঙতেই দেখি রমণীর দেহ ফ্যানের সাথে ঝুলছে। এ কি মা, কি হলো তোমার? এরকম করছো কেন? হ্যাঁ? না না, কিছু না কিছু না, কিচ্ছু হয়নি, কিছু হয়নি আমার। মিনতিকে বলি এগুলো পরিষ্কার করে দিতে। মা 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 শোনো, তোমার কি শরীর খারাপ? আরে
শুনে যাও মা। উনি মনে হয় খুব সম্ভবত ঝুলন্ত দেহর কথা শুনে ভয় পেয়ে গেলেন। না না, কেন ভয় পাবে? ভয় পাওয়ার মতো কিছু তো ঘটেনি। আর এইসব কেন বলছেন আপনি? যাই হোক, বাদ দিন। কি বলছিলেন বলুন। আপনি ঝুলন্ত দেহ দেখলেন, তারপর কি করলেন? তারপর অ্যাজ ইউজুয়াল লোকাল থানায় খবর দিলাম। ওনারা আসলেন, দেখলেন, আর পোস্টমর্টমের জন্য নিয়ে গেলেন। তারপর পোস্টমর্টম রিপোর্ট সম্পর্কে জানতে চাননি? না, খুব সম্ভবত এখনো রিপোর্ট বের হয়নি। আর নতুন করে জানার কি আছে? আমি তো নিজের চোখেই দেখেছি ও গলায় দড়ি দিয়েছিল। রিপোর্টে সেটাই আসবে, তার বেশি আর কি আসবে? আপনি সে বিষয়ে নিশ্চিত? হুম। আচ্ছা, আপনি মনে হয় কোনো জরুরি কাজে যাচ্ছিলেন। আপনি আপাতত আসতে পারেন। যা জানার ছিল সেটা জিজ্ঞাসা করা হয়ে গেছে। তবে আপনার বাবা মায়ের সাথে বেশ কিছু কথা আছে আমাদের। আপনি বরং আপাতত আপনার মাকে ডেকে দিন। আপনি নিজেই তো দেখলেন মা কেমন ভয় পেয়ে আছে। আর তার উপর এখন এসব জিজ্ঞাসা করার ফলে যদি মায়ের শরীরের কোনো ক্ষতি হয়, তার দায় কি আপনারা নেবেন? আচ্ছা বেশ, তাহলে ওনার সাথে একটু পরে না হয় কথা বলবো। উনি এখন ভয় পেয়ে গেছেন, শান্ত হন, তারপর নয় জিজ্ঞাসা করব। তাহলে আপনি বরং আপনার বাবাকে ডেকে দিয়ে যান। বাবা, ও বাবা, একবার নিচে এসো তো। এনারা কি প্রশ্ন উত্তর পর্ব করবেন? সেসব প্রশ্নের জবাব দিয়ে যাও এসে। হ্যাঁ, যাই যাই যাই। মা, আমি আসলাম। রোদ্দুরবাবু চলে যাওয়ার পর একটি মেয়ে এসে শোভা দেবীর হাত থেকে পড়ে ভেঙে যাওয়া কাপ প্লেটের টুকরোগুলো তুলতে শুরু করলো। কিরে মিনতি, এখানে এগুলো পড়ে আছে কেন এভাবে? কয়েকটা মায়ের হাত থেকে পড়ে ভেঙে গেছে তো, তাই আমি তুলছিলাম আর কি। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যা তুলে। আপনারা কি আমাকে ডাকছিলেন? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, তা আপনারা কি প্রয়োজনে এসেছেন সেটাই তো জানা হলো না তখন আমার। বলুন বলুন। আপনার বৌমা রমণী দেবী, ওর মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই এসেছি আমরা। ও, একদিন আগেই মেয়েটা এভাবে চলে গেল। সত্যি বলতে একদমই মেনে নিতে পারছি না, জানেন তো। বুঝতে পারছি। তবে আপনাদের বাড়ির বাকিদের চোখে মুখে তো তার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। মানে খুব খারাপ লেগেছে বলে তো কারোর মনে হচ্ছে না। বাকিদের কথা আমি বলতে পারবো না, তবে আমার বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা বুঝলাম। এমনি রমণী দেবী কেমন ছিল, মানে মেয়ে হিসেবে কেমন ছিল? এমনি ভালো ছিল, শুধু একটু বদমেজাজি ছিল, এই যা। তবে সেটা পুরোপুরি ওর দোষ নয়, আমার ছেলেরও তাতে অনেক দোষ আছে বই কি। তবে হ্যাঁ, আমার সাথে বা ওর শাশুড়ির মার সাথে কোনোদিনই কোনো খারাপ ব্যবহার সে করেনি। উল্টে আমার গিন্নি ওর সাথে খারাপ ব্যবহার করতো সবসময়। খারাপ ব্যবহার বলতে কেমন? রোদ্দুরের সাথে রমণীর বিয়েটা ওরা নিজেরাই দেখাশোনা করে করেছিল, মানে আমরা দেখে দিইনি আর কি। এখনকার হিসাবে বললে লাভ ম্যারেজ। তাই রমণীর সমস্ত ছোটোখাটো ব্যাপারগুলোতে সেই শুরু থেকেই আমার গিন্নি দোষ খুঁত ধরত। আর ওর ছোট ছোট বিষয় নিয়ে রমণীর সাথে সবসময় অশান্তি করত, ভালোভাবে কথাও বলতো না। শুধু এই কারণেই এত রাগ ছিল রমণী দেবীর ওপর? হ্যাঁ, আমি অন্তত তাই জানি। আর রমণীর আমার গিন্নির কথা প্রথম প্রথম চুপচাপ শুনতো, কিন্তু তারপর থেকে সেও যথারীতি অশান্তি করা শুরু করে। তা রুদ্দুরবাবু আর রমণী দেবী লাভ ম্যারেজ করেছিল বলে সেই নিয়ে আপনার কোনো সমস্যা ছিল না? না, আমার কেন সমস্যা থাকবে? মেয়েটার ব্যবহার বা কোনো কিছু তো খারাপ ছিল না, তাহলে অযথা অশান্তি করতে যাবই বা কেন? তাও কত বছর বিয়ে হয়েছিল ওনাদের? এই ধরুন বছর 3 হবে। বেশ, তা রুদ্দুরবাবু বললেন রমণী দেবীর সাথে নাকি ওনার ছোটখাটো অশান্তি প্রায় লেগে থাকতো। তা তার কারণ সম্পর্কে আপনি কিছু জানেন? না, সম্পূর্ণ বিষয়ে তো জানি না, তবে কিছু কিছু জানি। প্রায় দিনই রাতে ঝামেলা হতো ওদের। কি বিষয় সেটা আপনি বলতে পারবেন? মানে যতটুকু জানেন ততটুকুই। হয়তো রোদ্দুর প্রাইভেটে জব করে, সেই জন্য অনেক রাত করে বাড়ি ফিরত। রোদ্দুরের ডিউটি যেহেতু 24x7, এইভাবে প্রথম প্রথম রমণীয় কিছু বলতো না, কিন্তু তারপর বেশ কিছু কারণে ওই রাত করে বাড়ি ফেরার বিষয়টিকে খুঁজে ওদের মধ্যে তুমুল অশান্তি বাঁধতে শুরু করে। ঠিক কি কারণে? দেখুন, সব কারণ তো আমি জানি না, তবে বেশ কিছুদিন ধরে রোদ্দুর শুধুমাত্র রাত্রে দেরি করে বাড়ি ফিরছিল তাই নয়, প্রচুর নেশাও করে বাড়ি ফিরছিল। সেই নিয়ে রমণীর যথেষ্ট আপত্তি ছিল। সে আপত্তি জানাতে যাওয়ায়
তাদের দুজনের মধ্যে ভীষণ রকম ঝামেলা হতো, মাঝে মাঝে হাতাহাতিও হতো। মারপিট? হ্যাঁ। মানে রোদ্দুরবাবু স্ত্রীর গায়ে হাতও তুলতেন? না, আসলে ব্যাপারটা শুধুমাত্র একতরফা ছিল না, দুতরফা, মানে সেটা জানি না। দুজনেই মারামারি হয়তো করতো। ওদের এই ঝামেলা অশান্তির মধ্যে আমরা কোনোদিনই ঢুকতাম না, তবে আমার গিন্নি মাঝে মাঝে ঢুকে যেত, সে নিয়ে আরো বেশি করে অশান্তি হতো। তারপর আর কি, তারপর শেষ কিছুদিন ধরে রমণী কোথায় পার্টি করতে যাচ্ছি বলতো, আর অনেক রাত করে সেও বাড়ি ফিরতে শুরু করে। সে নিয়ে রোদ্দুরে বসে অশান্তি করতো। তখন রমণী বলতো যে তোমার বেলায় দোষ নেই, কিন্তু আমার বেলায় যত দোষ। মোটা কথা, এই রাত করে বাড়ি ফেরা, নেশা করা, এই সমস্ত বিষয় নিয়ে মূলত দুজনের মধ্যে সবসময় ঝামেলায় লেগেই থাকতো। আর কোনো কারণ? আর কোনো কারণ বলতে মানে আপনি কিছু বলতে চাইলে নির্দ্বিধায় বলতে পারেন। আপনি আমাদেরকে যেগুলো বলছেন সে বিষয়ে কেউ জানতে পারবে না। এই বিষয়গুলো জানাটা শুধুমাত্র আমার নিজের তদন্তের স্বার্থে, তাই আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো কারণে আপনি দোষী সাব্যস্ত হবেন না। আসলে ওদের দুজনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়েও খুব সম্ভবত ঝামেলাটা হতো। তৃতীয় ব্যক্তি বলতে কেমন তৃতীয় ব্যক্তি? আর সেটা কার দিক থেকে? রমণী দেবী নাকি রোদ্দুরবাবু? সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে কোনো এক দিক থেকে তৃতীয় ব্যক্তিকে নিয়ে ঝামেলাটা হতো, সেটা ওদের কথাবার্তা থেকে বোঝা যেত। কিন্তু কার দিক থেকে সেটা আমি সঠিক জানি না। আন্দাজ করে সেটা বলা মানে আপনাদেরকে ভুল তথ্য দেওয়া, তো সেই জন্য এই বিষয়ে আমি আর কিছুই বলতে চাইছি না। আচ্ছা, বেশ, বুঝলাম। আচ্ছা, আপনি এবার আপনার স্ত্রীকে একটু ডেকে দিতে পারবেন? উনি তখন তো সেই ভয় পেয়ে চলে গেলেন, তারপর আর এদিকে আসছেনই না। হ্যাঁ, সে আমি ডাকছি, তবে আমি যে কথাগুলো আপনাদের এখন বললাম সেগুলো দয়া করে আমার গিন্নিকে বলবেন না। না না, সেই বিষয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনার দেওয়া ইনফরমেশনগুলো আমরা অন্য কাউকে দেব না। ও মনে হয় রান্নাঘরে আছে। ঠিক আছে, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। মিনতি, এই মিনতি, কোথায় তুই? তোর কর্তামাকে একটু বল তো, উনি যাতে বসার ঘরের দিকে আসেন, ওই সুকান্ত বাবুরা কথা বলবেন ওনার সাথে। আইসা বাবু, বইলে দিচ্ছি। আপনার কি আমাকে ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আপনার শরীর এখন কেমন লাগছে? ঠিক আছে, ঠিক আছে। বেশ, তাহলে আপনাকে তো কিছু কথা জিজ্ঞাসা করা যায় এখন। হ্যাঁ, আমাকে আবার কি জিজ্ঞাসা করবেন? আমি তো বললাম আমি কিছু জানি না। হ্যাঁ, এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি আগে জিজ্ঞেস করি, তারপর না হয় বুঝবো আপনি জানেন কি জানেন না। কি মুশকিল, আমি খামোখা ঘাবড়াতে যাব কেন? বলুন, কি জানতে চান বলুন। আপনার ছেলে আর বৌমার দেখে শুনে বিয়ে হয়েছিল নাকি লাভ ম্যারেজ? ওরা বিয়েটা নিজে দেখেই করেছিল। তাতে আপনার কোনো সমস্যা ছিল? না, এমন কোনো সমস্যা ছিল না। প্রথম আমার ভালো লাগতো না, কিন্তু তারপর মানিয়ে নিয়েছি, কোনো সমস্যা হয়নি আর। বেশ, তা আপনার ছেলের সাথে শুনলাম আপনার বৌমার ঝামেলা হতো। সেটা আপনার ছেলে যদিও নিজেই বলল, তা সেগুলো কি নিয়ে? আমি অত জানি না, আমাকে ওসব কিছুই জানায়নি। আর তাছাড়া ওদের ব্যাপারে আমি খুব একটা ঢুকি না। আপনি নিশ্চিত যে আপনি জানেন না এই বিষয় কিছু? আরে কি মুশকিল, এতে এতবার করে বলার কি আছে? আর আলাদাভাবে নিশ্চিত হওয়ারই বা কি আছে? আমি তো বলছি আমি ঢুকিনি ওদের মধ্যে কারোর ঝামেলায় কোনো দিন। বেশ, মেনে নিলাম। তা আপনার ছেলে বা বৌমা কারুর কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল? কেন বলুন তো, আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন? এমনি এখনকার তো অশান্তির মূল কারণ সাধারণত এগুলোই হয়ে থাকে, সেই হিসেবে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ওই তো আমার বৌমা, মানে রমণীর একটা ছেলের সাথে খুবই গায়ে পড়ি ব্যাপার চলছিল। কিছুদিন ধরে সেই জিনিসটা আমার মোটেও ভালো লাগতো না। আর বাবু, মানে রোদ্দুর, সেই ব্যাপারটা নিয়ে ঝামেলা করত। সে বেশ রাত করে বাড়ি ফিরত কদিন ধরেই। এই যে আপনি এক্ষুনি বললেন ওদের ঝামেলা কি নিয়ে হতো সেই সম্পর্কে আপনি জানেন না? না, মানে আসলে এগুলো তো মানে এগুলোই জানি। কতদিন ধরে রাত করে বাড়ি ফিরছিল? শেষ 15 দিন ধরে সে তো হাউসওয়াইফ ছিল, কিন্তু প্রায় দিন সন্ধ্যা হলেই তার বেরোনোর ঝোঁক হতো। তারপর কিছু বলতে গেলেই অশান্তি। আর রাতে প্রায় 12টা-1টার সময় একটা ছেলে বাইকে করে তাকে ছেড়ে দিয়ে যেত।
তা আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করেনি কিছু? দীর্ঘদিন এরকম চলছে দেখে বাবু একদিন আমাদের দরজার সামনে ছেলেটিকে ধরেছিল। ছেলেটা বলল যে আপনার বউ আমার সাথে আসতে চাইলে তার দায়িত্ব আমার নয়। সেখানে দাঁড়িয়ে বাবুর আর কোনো বলার মুখ ছিল না। তারপর সেদিন রমণীর সাথে বাবুর খুব অশান্তি হয়েছিল। সারা রাত আমাদের বাড়ির কারোর ঘুম হয়নি। এটা কবেকার কথা? সপ্তাহখানেক আগের কথা ধরুন। তারপর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল? হ্যাঁ, তবে ওরা দুজনেই কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। আচ্ছা, রমণী দেবী যে ফোনটা ব্যবহার করতেন সে ফোনটা আছে? না, মানে ফোন ফোন আসলে হ্যাঁ ফোন, কারণ আজ যাই হোক ফোনটা তো পুড়িয়ে দেওয়ার কথা না, তাই ফোনটা নিশ্চয়ই থাকবে। হ্যাঁ আছে, ফোন আছে। ফোনটা একটু দিন আমাদের। কিন্তু বাবুর কাছে জিজ্ঞাসা না করে? এখন আর কিছু জিজ্ঞাসা করার নেই, ফোনটা আমাদের কাছে থাকুক, আমাদের একটু লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি মিনতিকে বলছি এনে দিতে। মিনতি, এই মিনতি, বৌদিমণির ফোনটা ঘরে দেখতে পাবি, একটু নিয়ে আয় তো। তারপর সেই ছেলেটার নাম জানেন নাকি? যতটুকু মনে পড়ছে বাবু বলেছিল ছেলেটার নাম নাকি রাকেশ সমাদ্দার। বাবু তার বাড়িঘর সম্পর্কেও খোঁজ নিয়েছিল। বাড়ি কোথায়? বিরানা চৌরাস্তার দিকে। হ্যাঁ, ওই দিকেই বাবু বলেছিল। বেশ, বুঝলাম। এই কি কয়েকটা বাবু, এই যে ফোনটা। হ্যাঁ, আমাকে না, ওনাকে দে। হ্যাঁ দিন। রঘু, ফোনটা প্যাটার্নটা খোলার চেষ্টা করো তো। হ্যাঁ দেখেছি সুকান্তদা, এই ফোনে তো কোনো লক প্যাটার্ন নেই, মানে ফোনটা লক নয়, খোলা। ও, তাহলে কল লিস্টে চেক করো আর হোয়াটসঅ্যাপটাও। দেখেছি। কল লিস্টে লাস্ট কল দেখাচ্ছে গত পরশু রাত 2টো। নাম্বারটা রুকু বলে সেভ করা, আর তার আগে আছে রোদ্দুর সেভ করা রাত 12টায় ইনকামিং কল। আচ্ছা দেখো তো কারোর ফোন দেখতে পাও কিনা। ঠিক আছে, আমি দেখছি। আপাতত তুমি কথা বলো ওনার সাথে। হ্যাঁ, আর শেষ দিনের কলের নাম্বারগুলো তোমার ফোনে নিয়ে রেখো, প্রয়োজন পড়তে পারে। সেদিন অনেকক্ষণ সময় নিয়ে ফোনটা দেখা এবং কথাবার্তা শেষ করে। আচ্ছা, আজকে আপাতত আর কিছু জানার নেই। হ্যাঁ, আসছি, প্রয়োজন পড়লে আবার আসতে হতে পারে। নমস্কার। হ্যাঁ নিশ্চয়ই। भैया चलो। अच्छा, अब कहाँ जाना है? जहाँ से उठाया है हम दोनों को वहाँ पर जाके उतार देना। ठीक है साहब, बैठिए। আমাদের কাজে লাগতে পারে এরকম কোনো ইনফরমেশন পেলে কি তুমি ফোন থেকে? বেশ কিছু সন্দেহজনক জিনিস পেয়েছি। যেমন? তখন বললাম না একজনের নাম রাকা বলে সেভ করা। হ্যাঁ, ওটা আর কেউ না, খুব সম্ভবত ওটাই রাকেশ সমাদ্দারের ফোন নম্বর, কারণ ওই নম্বরের সব থেকে বেশি ফোনে কথা হয়েছে। আর ট্রু কলারে এর নাম দেখাচ্ছে রাকেশ সমাদ্দার। আর হোয়াটসঅ্যাপটা চেক করলাম, ওই রাখার সাথে রমণীর যে কনভারসেশনগুলো দেখলাম তাতে করে মনে হলো ওদের দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তবে শেষ কিছু চ্যাট বেশ সন্দেহজনক ছিল। কি ছিল? শেষ চ্যাটগুলো দেখে মনে হলো দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে মারাত্মক রকমের ঝামেলা হয়েছে। আর লাস্ট মেসেজটা রাকার কাছ থেকেই এসেছে দেখলাম। সেখানে লেখা ছিল, আমি তোমাকে জাস্ট শেষ করে ফেলবো, আই উইল কিল ইউ। আর ইউ শিওর এটাই লেখা ছিল? হ্যাঁ আমি শিওর। আর তাছাড়া সন্দেহের কোনো অবকাশ রাখবো না বলেই তো আমি সমস্ত চ্যাটগুলো তোমার ফোনের ছবি তুলে রেখেছি, তোমাকে পাঠিয়ে দিয়েছি, বাড়ি গিয়ে চেক করে নিও। কিন্তু তবে কি? ঝামেলার সময় হয়তো বেশিরভাগ কথাই ওদের কলেই হয়েছে, তবে চ্যাটে যেটুকু কথা হয়েছে তার মধ্যে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে বলে আমার মনে হলো। কিরকম? কেমন যেন ছাড়া ছাড়া কনভারসেশন, মানে দেখে মনে হলো মাঝখান থেকে বেশ কিছু চ্যাট হয়তো নেই। মানে একটা টপিকে কথা হতে হতে হঠাৎ করে অন্য কথা চলে এলো, এরকম টাইপের। কিন্তু দুটো কথার মাঝখানের কথাগুলো চ্যাটের মধ্যে ছিল না। বুঝতে পেরেছি। তবে আমাকে একটা জিনিস ভাবাচ্ছে, জানো তো? কি জিনিস? আমি একটা জিনিস দেখে অবাক হলাম, সেটা হচ্ছে ফোনটা আর কোনো লক প্যাটার্ন দেওয়া ছিল না।
এখনকার দিনে এই বিষয়টা খুবই স্বাভাবিক, কারণ এখন উইদাউট লক কেউ ফোন ব্যবহারই করে না। আর তার থেকে বড় কথা, বিষয়টা যখন বিবাহ বহির্ভূত সম্পর্কের হয় তখন তো আরও বেশি করে, মানে আরও বেশি প্রাইভেসি মেনটেন করে, তাই না? এটাই তো নিয়ম সাধারণ মানুষের। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে আনলক ফোন দেখে আমিও বেশ কিছুটা অবাক হয়েছি। কিছু একটা গন্ডগোল আছে জানো তো, কেমন যেন খচখচ করছে মনটা। যাই হোক, ওই রাকেশের ফোন নাম্বারটা নিয়েছো তো? হ্যাঁ, আমাকে ফোন নাম্বারটা সেন্ড করো, ভদ্রলোককে একটা ফোন করি। অলরেডি সেন্ড করে দিয়েছি, চেক করো। ও হ্যাঁ হ্যাঁ, এসেছে, আমি খেয়াল করিনি আসলে। নাম্বারটা একবার দেখে নিয়ে সাথে সাথে ডায়াল করলো সে। প্রথমবার ফোনটা বেজে গেলেও দ্বিতীয়বার ফোনটা ধরলো সে। হ্যালো, কে বলছেন? আমি সুকান্ত ব্যানার্জি কথা বলছিলাম। হ্যাঁ বলুন, কি দরকার? আপনি রমণী রায়কে চেনেন? চিনি বলতে হাড়ে হাড়ে চিনি। রমণী রায় মারা গেছেন, জানেন নিশ্চয়ই? হ্যাঁ জানি। তো এতে কি করতে পারি আমি? আর আপনি কে বলুন তো, অযথা ফোন করে ওই নোংরা মহিলা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছেন? মাফ করবেন, কিন্তু দয়া করে এভাবে কথা বলবেন না। আর রমণী রায়ের ব্যাপারে আপনার সাথে আমাদের কিছু কথা আছে, তা কোথায় গেলে আপনার সাথে দেখা করতে পারি? উফ, আবার আবার সেই মহিলা সম্পর্কে কথা বলতে হবে। মরেও শান্তি দেবে না আমাকে, বিরক্তকর। ঠিক আছে ঠিক আছে, এতই যখন কথা বলার তারা আপনাদের, তাহলে কালকে আমার বাড়িতে আসুন। ঠিকানা? বিরানা চৌরাস্তার কাছে, ফ্ল্যাটের নাম মিত্র আবাসন, 2nd ফ্লোর। ওকে, কালকে কটার দিকে যাব? যখন ইচ্ছে আসুন তো, তবে সকালের দিকে আসলে ভালো হয়। ঠিক আছে, তাহলে কাল সকাল 10টা নাগাদ আমরা যাব। ঠিক আছে। তা কি বললেন ভদ্রলোক? খুবই রুড, এটুকু বুঝলাম। আর রমণীর ওপর মারাত্মক রাগ জমে আছে মনে হলো। এতটাই রাগ যে তার মৃত্যুর পরও সেই রাগ মেটেনি। এই মুহূর্তে বেশি আর কিছু বুঝতে পারলাম না, তবে কাল কথা বলে বাকিটা বুঝতে হবে, বুঝেছো? যাই হোক, তুমি এখন বাড়ি যাবে তো? হ্যাঁ, এখন তো আপাতত আর কোনো কাজ নেই, বাড়িতেই যাব। তাহলে তোমাকে নামিয়ে দিয়ে আমি একেবারে বেরিয়ে যাই নাকি? আমি তো সোজাসুজি তোমার বাড়িতেই যেতে বললাম ওকে। ঠিক আছে, আমার বাড়িতে নামিয়ে দিলে ভালোই হবে আমার। ঠিক আছে ভাই, যাওয়ার সময় বটতলা মোড় হয়ে যাও। ও, তুমি বাংলা বোঝো তো? हाँ हाँ, लेकिन बंगला हमको समझ में आता है। তোমাকে কিন্তু আমি ফটোগুলো পাঠিয়ে দিয়েছিলাম, মানে চ্যাটের ফটোগুলো আর কি, দেখে নিও একটু। হ্যাঁ হ্যাঁ, বাড়ি গিয়ে দেখে নিচ্ছি। আর আজকে কথা বলে যতটা যা বুঝলাম, সেই পুরো বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, যদি কোনো এক্সট্রা ক্লু পাওয়া যায়। এটা তো আমার বরাবরের স্টাইল, এই স্টাইলেই তো তুমি তোমার সব কেসগুলো সলভ করো, তাই না? না ভাবলে কি আর হবে বলো? যাই হোক, এবার আমি নামবো, কালকে আবার দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, সকাল 9টায় চলে এসো, যেতেও তো সময় লাগবে। भाई इधर थोड़ा साइड करके मुझे उतार देना। हाँ, कल सुबह 9 बजे चले आना। आपको क्या यहीं से पिकअप करूं? हाँ, कर लेना। পরের দিন সুকান্তদার কথা অনুযায়ী আমি গাড়ি নিয়ে পৌঁছে গেলাম সুকান্তদার বাড়ি। इधर थोड़ा सा वेट कीजिए, मैं भैया को बुला कर लाता हूँ। কারোর কোথাও যেতে হবে না, আমি চলে এসেছি, পুরো 9টা বাজে। তাই ভাবি, তুমি সময় বলে সেই সময় আসবে না তা তো তুমি নয়। ঠিক আছে ঠিক আছে, এবার বেরোনো যাক। তুমি অনেকে বলে দিয়েছো তো কোথায় যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলা হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠে এসো। চলো ভাই। তারপর কালকে কোনো সূত্র উদ্ধার করতে পারলে? পরিষ্কারভাবে কিছু উদ্ধার হয়নি, সবটা ঘেঁটে আছে মূলত। যা, তাহলে কি করে হবে? সময় দাও, সব ঠিক হবে। আজকে রাকেশ বাবুর সাথে কথা বললে বিষয়টা পরিষ্কার হবে। কালকে ভদ্রলোকের সাথে কথা বলে আমার একেবারে সুবিধাজনক মনে হয়নি। তুমি তো বললে খুব নাকি রুড। শুধু তাই নয়, রমণী দেবীর সাথে ওনার চ্যাট যেগুলো তুমি পাঠিয়েছো, ওগুলো আমি কালকে রাত্রে দেখলাম। দেখে মনে হলো রমণী দেবী ওনার থেকে কোনো একটা বিষয় আড়াল করেছিল, সেই নিয়েই যত ঝামেলা। আর খুব সম্ভবত সেই কারণেই এত রাগ। রাগ তো মানলাম, কিন্তু একটু বেশি রাগ নয় এটা? হ্যাঁ, কে মিথ্যে বলেছে সেটা আমি জানি না, তবে রাকেশবাবুর ব্যবহার অনেক বেশি অ্যাগ্রেসিভ। চ্যাটে দেখলাম শেষ রাত্রে, চ্যাটে রমণী দেবীকে মারার হুমকি পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, আমি তো তোমাকে বললাম তখন। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো তারপরও ভদ্রলোকের কথাবার্তায় কোনো ভয়ের চিহ্ন নেই।
এরকম পরিমাণে ঝামেলা হুমকি দেওয়ার পরেও উনি দোষ করুক বা নাই করুক, ওনাকে যে সন্দেহ করবে সেই নিয়ে ওনার বিন্দুমাত্র কোনো ভয় নেই। এটা হওয়ার মূলত দুটো কারণ থাকতে পারে। হ্যাঁ, এক উনি রাগের মাথায় কি কি বলেছেন সেটা ভুলে গেছেন, আর নইলে রাকেশবাবুর কোনো মানসিক সমস্যা আছে, মানে উনি মানসিকভাবে সুস্থ নন, যার ফলে একটু বেশি অ্যাগ্রেসিভ। কিন্তু প্রথমটা হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কারণ রাগের মাথায় মানুষ যতই সব ভুলে যাক না কেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে মেরে ফেলার যে কথা বলেছে সেটা তো ভোলার কথা না। যে কোনো সাধারণ মানুষেরই এটা মনে থাকবে। সেটাই তো ভাবাচ্ছে আমাকে। যাই হোক, এখন আর ভেবে লাভ নেই, কথা বলেই সমস্ত ভাবনার অবসান ঘটাতে হবে, বুঝেছো ভাই? আর কত দূর? बस सामने में ही है, चला आया हूँ। ঠিক আছে, চলো। পোস্টমর্টম রিপোর্ট কবে দেবে? সমস্ত রিপোর্ট বেরোতে যতটা দেরি হয় ততক্ষণে মনে হচ্ছে আমার কেস সলভ হয়ে যাবে। তা ঠিক বলেছ। लीजिए साहब, चले आए। হ্যাঁ, এই তো মিত্র আবাসন। কিন্তু ফ্ল্যাটের দরজার সামনে এত ভিড় কেন? হ্যাঁ সত্যিই তো, চলো দেখি তো কি হয়েছে। দাদা, এখানে এত ভিড় কেন? ফ্ল্যাটের মুখের কি হয়েছে? আর বলবেন না, এই ফ্ল্যাটের একজন বাসিন্দা কাল আত্মহত্যা করেছেন। সকালবেলা ওনাদের কাজের লোক ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে ফ্ল্যাটের বাকিদের জানায়। তারপর দরজা ভেঙে ভদ্রলোকের দেহ পাওয়া যায়। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসুক, তারপর বাকিটা বোঝা যাবে। ও, ভদ্রলোক কোন ফ্লোরে থাকতেন? আসলে আমরা এখানে একজনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু এখানে তো ভিড় দেখে তাই ভাবছিলাম কি হলো। উনি ওই সেকেন্ড ফ্লোরে থাকতেন। নাম খুব সম্ভবত রাকেশ। রাকেশ মানে রাকেশ সমাদ্দার? হ্যাঁ, মনে হয় তাই। আপনারা উপরে গিয়ে একবার দেখতে পারেন, পুলিশ চলে আসবে এরই মধ্যে। রঘু, ওপরে চলো, দেখি তো কি হয়েছে, ফাস্ট। কথাটা বলেই সুকান্ত ওপরে উঠে গেল। আমিও আর সময় নষ্ট করলাম না। ওপরে উঠে দরজার টেমপ্লেটে চোখ গেল। হ্যাঁ, দরজার বাড়ি তো লেখা আছে রাকেশ সমাদ্দার, আর এই দরজার সামনে এত ভিড়, তার মানে ভদ্রলোক ঠিকই বলেছিলেন। ভেতরে এসো। দাদা দেখি একটু সাইড দিন। তারপর আমরা ঘরের ভেতর ঢুকে দেখলাম খাটের উপরে একজনের দেহ পড়ে রয়েছে। বয়স ভদ্রলোকের খুব বেশি হলে 35 থেকে 38 বছর হবে। রাকেশ সমাদ্দারের হোয়াটসঅ্যাপে ওনার ডিপিটা আমি আর সুকান্তদা দুজনেই দেখেছিলাম, তাই বুঝতে অসুবিধা হলো না এই মৃত ব্যক্তি হলেন রাকেশ সমাদ্দার। হাতে শিরা বেয়ে অঝরে রক্ত ঝরছে, মেঝেতে পড়ে রয়েছে তাজা রক্ত। এসব দেখতে দেখতে পুলিশ এসে পৌঁছালো। দেখি 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 কি হয়েছে? ও, সুইসাইড কেস। এই, তোমরা বডিটা নিয়ে যাও এখান থেকে, আর আশেপাশে যে স্যাম্পেলগুলো পাও সেগুলো নিয়ে যাও। বাই দ্য ওয়ে, আপনারা কারা? আপনারা কি ওনার প্রতিবেশী? না, আসলে উনি আজকে ডেকেছিলেন আমাদের, তাই এসেছিলাম। এখন এসে দেখছি এরকম ঘটনা ঘটেছে। ঠিক কি প্রয়োজনে ডেকেছিলেন আপনাদের উনি? আসলে আমরা ওর পূর্ব পরিচিত, অনেকদিন পরে কথা হলো কালকে, তাই ডেকেছিলেন। বলেছিলেন আজকে এসে সামনাসামনি কথা হবে। ও, তা আপনাদের আমাদের সাথে একটু থানায় যেতে হবে। যেহেতু বলেছেন পরিচিত, ওনার চেনা জানা তো এখানে আর কেউ আছে বলে মনে হচ্ছে না। আর আপনাদের ডেকেছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ আছে কিছু। চলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা ওই দিকটাতে দাঁড়াচ্ছি আপাতত। আপনারা যখন যাবেন আপনাদের সাথে যাব। এই, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও বডিটা। এটা কিরকম হলো সুকান্তদা? এখান থেকে তো কথা বলে সবটা ক্লিয়ার করবো ভেবেছিলাম, এখন তো আর কোনো রাস্তাই খোলা থাকলো না। তাই তো দেখছি। আচ্ছা, এই ঘরের চারপাশটা একবার ভালো করে দেখে নাও তো। আমিও খেয়াল করছি যদি কিছু ক্লু পাওয়া যায়। স্যার, এখান থেকে একটা ছেঁড়া চুল আর একটা ব্লেড পাওয়া গেছে। ঠিক আছে, এগুলো সব টেস্টের জন্য পাঠাও, কুইক। তারপর আমি আর সুকান্তদা ঘর থেকে বের হতে যাব, এমন সময় চোখটা গেল খাটের নিচে কোণার দিকে। কি যেন একটা চকচক করছে। আমি ইশারা করে সুকান্তদাকে দেখালাম। আমি অফিসারের সাথে বাইরে যাচ্ছি, তুমি সুযোগ বুঝে সবার চোখের আড়ালে এই অংশটা তুলে আনবে। তবে হ্যাঁ, হাত দিয়ে ডাইরেক্ট তুলবে না, ফিঙ্গারপ্রিন্ট মুছে যাবে তাহলে, বুঝতে পেরেছো? ঠিক আছে,
তুমি এগোও, আমি এদিকটা দেখছি। আপনারা আসুন আমাদের সাথে। হ্যাঁ চলুন, যাচ্ছি। তারপর সুকান্তদার পুলিশ ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার সাথে সাথে দরজার কাছে জড়ো হওয়া লোকগুলো একটু একটু করে সরতে শুরু করলো। সেই সুযোগ বুঝে আমি একটা কাগজ পকেট থেকে বের করে সেটার মাধ্যমে আংটিটাকে তুলে নিলাম। তারপর বাইরে বেরিয়ে সুকান্তদাকে বললাম, সুকান্তদা, নিয়েছি। গুড। তারপর আমরা থানায় গিয়ে পুলিশের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে 7টা বাজল। সোজা সুকান্তদার বাড়িতেই আমরা গেলাম। সুকান্তদা, এই যে এই আংটিটা ছিল ওখানে। রাখো এখানে। পুলিশ যে আংটিটা দিয়ে গেল সেটা খুব সম্ভবত রাকেশ বাবুর আংটি। এই আংটিটা ওরকম জায়গায় পৌঁছলো কি করে, আমার না খুব ব্যাপারটা চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তখন থেকে সেটাই বলার চেষ্টা করছি, আমারও খুব চেনা লাগছে। এটা তো কোনো নির্দিষ্ট স্টোনের আংটি না যে দেখে চেনা লাগবে, এমনি সাধারণ একটা সোনার আংটি। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমি ঠিক এইরকম আংটি কোথাও দেখেছি। দাঁড়াও দাঁড়াও, মনে করতে দাও। রোদ্দুর বাবুর হাতে কি দেখেছিলাম? কি জানি। হ্যালো, বলছি যে পোস্টমর্টম রিপোর্টটা চলে এসেছে, জানাতে বলেছিল তো তুমি? হ্যাঁ হ্যাঁ, কি পাওয়া গেল রিপোর্টে? রিপোর্টে ঘাড়ের হাড় ভাঙা পাওয়া গেছে। সেটা খুব সম্ভবত গলায় দড়ি দেওয়ার কারণে। আর দেহের বিভিন্ন জায়গায় কিছু ক্ষত চিহ্ন পাওয়া গেছে, মানে হাতে আর ঘাড়ের কাছে কালশিটে দাগ পাওয়া গেছে। কোনো কিছুর আঘাতে খুব সম্ভবত এই দাগ। আর কোনো বিষ বা এই জাতীয় চিহ্ন পাওয়া গেছে কি? না, তা পাওয়া যায়নি। আপাতত পোস্টমর্টম রিপোর্ট দেখে মনে হচ্ছে মৃত্যুর কারণ গলায় দড়ি দেওয়ায়। তবে কি? গলার কাছে একটা মোটা দড়ির দাগ আছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে যেন মনে হচ্ছে গলায় অন্য একটা কিছু দাগ আছে। এটা আপাত দৃষ্টিতে তখন আমাদের চোখে পড়েছিল, আর পোস্টমর্টম রিপোর্টেও সেটা এসেছে। ছবিগুলো আমাকে পাঠিয়েছিলে না তুমি? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছিলাম। চেক করো, গাড়ির চেন জাতীয় কিছু কালশিটের দাগ গলায় আছে, খেয়াল করতে পারবে তুমি, দেখো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। রাখলাম, থ্যাংক ইউ। ঠিক আছে। সুজিত বাবু? হ্যাঁ, তোমাকে কটা ফটো পাঠালাম, ফটোগুলো খোলো তো আমার ফোন দিয়ে। এই যে দেখো। পড়ার কাছে অন্য কিছুর একটা দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিতেও। মানে? বলছি পরে। আংটিটা কোথায় দেখেছো মনে পড়লো? আমার তো মনে পড়ছে না। দেখা যাক। মনে হওয়াটা ঠিক না ভুল। লক্ষ্য স্থির নয়, তবে আন্দাজে তীর ছুঁড়ে যদি কিছু উদ্ধার হয়। বুঝেছ? মানে? কিছু না, কালকে সকাল 10টায় চলে এসো আমার বাড়িতে। আর তোমার ওই ড্রাইভারকে বলে রেখো। কোথায় যাবে? কালকেই দেখতে পাবে। একটা কাজ করো। কি? আদিত্য ট্রান্সপোর্টের পুরো ঠিকুজ্জি কুষ্টি আমার চাই। ঠিক আছে, কালকের মধ্যে ব্যবস্থা করছি। আজকে আসি, বুঝলে? রাত হচ্ছে। হ্যাঁ, সাবধানে যেও। রাতে তেমন একটা ঘুম হলো না, তাই সকাল হতে না হতেই ছুটলাম ওর বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখি সে বেরোনোর জন্য তৈরি। সুকান্তদা, চলো, বেরোবে তো? হ্যাঁ তুমি চলো, আমি যাচ্ছি। आज कहाँ चलना है? मुझे ठीक से पता नहीं है, उस सबको अंदर आने दो, बता देगा। হ্যাঁ চলে এসেছি, চলো এবার। अच्छा साहब, कहाँ जाऊं? রাঘবগঞ্জ চলো। রাঘবগঞ্জ নামটা তো খুব চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়ছে, রাঘবগঞ্জে তো রাজীব বাবুর বাড়ি। হ্যাঁ। এখন হঠাৎ রাজীব বাবুর বাড়ি কেন? উনি সেদিন অভিযোগ জানিয়ে যাওয়ার পরে ওনার বাড়ি বা কোনো ইনফরমেশনই আমাদের যাচাই করা হয়নি। কেউই আমাদের সন্দেহের বাইরে নয়, তাই সেই হিসেবে ওনার ব্যাপারে খোঁজ নেওয়াটা দরকার। আর ওনার সাথে আমার এমনিও বেশ কিছু কথা আছে, তাই সেটা উনি ওনার বাড়িতে গিয়ে সারলেই তো ভালো হয়। ও বুঝলাম, কিন্তু রাঘবগঞ্জের ঠিকানা একচুলায় কোথায়? সেটা উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন। নিয়তি অ্যাপার্টমেন্টের পাশের বাড়ি যতটুকু জানি।
चौरास्ता मोड़ থেকে 10 मिनट। क्या मैं आप लोगों को नियति अपार्टमेंट के सामने ले चलूं, आप दोनों को? হ্যাঁ, দূরে রাখে, শুধু মরে গিয়ে সবকিছু ঘেঁটে দিয়ে গেল। মরে যায়নি, মেরে ফেলেছে। মানে এটা তো আত্মহত্যা ছিল না? খুনও হতে পারে। ও ভালো কথা, আমি ওই আদিত্য ট্রান্সপোর্ট সম্পর্কে খোঁজ নিলাম। তারপর রাজীববাবু আদিত্য ট্রান্সপোর্টের মালিক দেখলাম, ছবিও দেওয়া রয়েছে। আর কোম্পানিটা 2018 সালে। বেশ, বুঝলাম। साहब आगे है। ঠিক है, तुम थोड़ा देर इधर वेट करो। ठीक है साहब। এই তো নিয়তি অ্যাপার্টমেন্ট। এর পাশের বাড়ি বলতে তো এখানে একটাই বাড়ি আছে। এই বাড়িটাই কি? তাছাড়া তো আর বাড়ি দেখছি না, চলো তো গিয়ে দেখি। এ কি, বাড়িতে তো তালা দেওয়া। কাকে ফোন করছো? হ্যালো রাজীব বাবু। হ্যাঁ বলছি, বলুন। বলছি আপনি কি এখন বাড়িতে আছেন? আসলে দরকার ছিল আপনার সাথে একটু। হ্যাঁ বাড়িতেই আছি। কখন আসছেন আপনারা? এই ঘন্টাখানেকের মধ্যে। ঠিক আছে ঠিক আছে, আসুন, অসুবিধা নেই। আমি সকাল থেকে বাড়িতেই আছি। মন মেজাজও ভালো নেই, কোথায় যাব আর। ঠিক আছে, রাখলাম। কি বললেন? বললেন উনি নাকি বাড়িতে আছেন। শুধু দেখতেই পাচ্ছি। যাই হোক, এখানে অপেক্ষা করি আর কি। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি দেখি একটু আশপাশটা। আমিও যাব। তারপর বাড়িটার আশেপাশে ভালো করে দেখে খেয়াল করলাম পেছনের দিকে একটা জানালা পুরো খোলা। ঘরের বাইরে তালা দেওয়া, এদিকে জানলা এরকমভাবে খোলা, স্ট্রেঞ্জ ব্যাপার। এই বলে জানালার গ্রিলটাতে একটু হাত দিতেই দেখলাম গ্রিলটা রীতিমতো হুড়মুড় করে আমাদের গায়ের ওপরই পড়ে যাচ্ছিল। রঘু, সাবধানে। বাপরে, ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু জানলার গ্রিল তো পুরো খোলা, এ তো আরামসে মানুষ ঢুকে যেতে পারবে এখান থেকে। চলো তবে আমরাও ঢুকে যাই। কিন্তু সেটা কি উচিত হবে, অন্য কারো বাড়িতে এভাবে ঢুকে পড়াটা? এখানে আমাদের দোষ কোথায় বলো তো? কেউ যদি এখন ঢোকার রাস্তা খুলে রাখে তাহলে তো বাড়িতে ঢুকতেই হবে। আচ্ছা বেশ, চলো তবে। তুমি ঢোকো আগে সাবধানে, তারপর আমি ঢুকছি। তার আগে গ্রিলটা নামাও। তারপর আমরা দুজন ঘরের ভেতরে ঢুকলাম। জানালা দিয়ে ঢুকতেই একটা ঘরে গিয়ে আমরা পড়লাম, যে ঘরে পুরনো জিনিসপত্র ভর্তি। দেখে মনে হলো স্টোর রুম। ঘরটা কি অগোছালো। এই ঘর থেকে বেরিয়ে আমাদের ওই সামনের দিকে ঘরে গিয়ে বসতে হবে। চলো। কি হলো? পায়ে কি যেন একটা বেঁধে পড়ে যাচ্ছিলাম একটু হলে। আরে সাবধানে দেখে এসো। ও কি পায়ে বেঁধে গেল দেখি। এ কি, এটা তো একটা গাড়ির চেন। এখানে এসব কি করছে? দাঁড়াও দাঁড়াও, প্রায় আটকে আছে। তোমায় ছাড়িয়ে দিচ্ছি আমি। ঝামেলার শেষ নেই। লাগেনি তো? না ঠিক আছে, চলো। তবে একটা জিনিস ভালো হলো মনে হয়, আমরা ঠিক দিকে এগোচ্ছি। মানে? পরে বোঝানো যাবে মানেটা। চলো চলো, তুমি এগো, আমার একটা ফোন করার আছে। তারপর স্টোর রুম থেকে বেরিয়ে আমরা দুজনে গিয়ে বসলাম সামনের ঘরে। কিছুক্ষণ পরে গেট খোলার একটা আওয়াজ পেলাম। তারপরে সামনের দিকে দরজাটা কি যেন খুলল। খুলে ঘরের আলো জ্বালাতেই, এ কি, আপনারা এভাবে এখানে কি করে ঢুকলেন? সেটা তো আপনার ভালো করে জানার কথা, তাই না রাজীব বাবু? মানে? ও মনে করতে পারছেন না, তাই তো? তাহলে একটু মনে করিয়ে দিই। আপনার বাড়ির পেছনের দিকে জানলার গ্রিলটা পুরোপুরি খোলা ছিল। সেখান দিয়ে আমরা ভেতরে ঢুকে এসে বসলাম। বাইরে কতক্ষণ অপেক্ষা করব বলুন তো? সে কি, তা কিভাবে হয়? আর আপনারা এটা মোটেও ঠিক কাজ করেননি। এভাবে কারুর বাড়িতে ঢুকতে আছে নাকি? বাইরে বসে থাকতে আসলে ভালো লাগছিল না, তাই আর কি ঢুকে গেলাম। যাই হোক, আপনি এত ভয় পাবেন না, বসুন বসুন। আপনার সাথে বেশ কিছু কথা আছে আমার, তাই জন্যই তো এলাম। হ্যাঁ হ্যাঁ বলুন না। দেখুন তো এই আংটিটা চিনতে পারেন কিনা? না মানে আমি তো চিনি না। কিন্তু আমার যে পরিষ্কার মনে আছে, সেদিন আমাদের বাড়িতে আপনি যখন গিয়েছিলেন আপনার হাতে এই আংটিটাই ছিল। না না, আপনার কত ভুল হচ্ছে। এরকম কোনো আংটি আমি পরি না। বেশ, মেনে নিলাম। তাহলে আপনার আংটিটা দেখান দেখি। দেখছি না তো হাতে এখন।
কথাটা বলা মাত্রই ভদ্রলোক রীতিমতো এক লাফ মেরে ঘর থেকে বেরিয়ে সেই স্টোর রুমের দিকে দৌড়াতে গেলেন। রঘু, ওকে ধরো, ওই পাশ দিয়ে উনি পালাবেন, কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না। দাঁড়া বলছি। এই বলে আমি একটা শোপিস হাতের কাছে পেয়ে সেটাকে ছুঁড়ে মারি, আর তাতে পায়ে আঘাত পেয়ে রাজীববাবু স্টোর রুমের ভেতরে পড়ে যান। আমি তাকে ধরতে যেতেই ওই যে চেনটায় আমার পা বেঁধেছিল সেই চেনটা তুলে নিয়ে এসে আমার গলায় রীতিমতো চেনটা পেঁচিয়ে দেয়। ছাড়ুন, লাগছে আমার, ছাড়ুন। সুকান্তদা, আমার রীতিমতো দম আটকে মরে যাওয়ার মতো অবস্থা হয়। এমন সময় সুকান্তদা রাজীববাবুকে পেছন থেকে একটা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে। তারপর রাজীববাবু অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হয় আর রাজীববাবুকে গ্রেফতার করেন। পুলিশ স্টেশনে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর রাজীববাবুর জ্ঞান ফিরে আসে। কিরে, তোর আংটি মৃত রাকেশ সমাদ্দারের বাড়িতে কি করছিল? হ্যাঁ, তাও সে মারা যাওয়ার দিন তোর সাথে তার কোনো পরিচিতি ছিল না, তাহলে কিভাবে বল? না না, ওটা আমার আংটি না। একদম মিথ্যা কথা বলবি না। সমস্ত খোঁজ খবর আমাদের নেওয়া হয়ে গেছে, তাই ভালোই এখনই সত্যিটা স্বীকার কর, নইলে অন্যভাবে পেট থেকে কথা বের করব। স্যার, আইএএস রোদ্দুর রায় এসেছেন। স্যার আসুন আসুন। সুকান্তবাবুর সাথে আমার কিছু কথা আছে, আর সেটা আমি এখানেই বলবো। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনি যখন বিষয়টা ধরেই ফেলেছেন, তাহলে এখন আমার আর স্বীকার করতে কোনো ভয় নেই। কিসের ভয়? আর কি বা স্বীকার করবেন? রমণীকে কে মেরেছে সেটা আমি নিজের চোখে দেখিনি, তবে যেদিনকে রমণীর দেহ বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সেদিনকে বাড়িতে ফেরার সময় আমাদের রাস্তার মুখে আমি রাজীবকে দেখেছিলাম, আর সেই রীতিমতো আমাকে তাকিয়েছিল এই বলে যাতে তাকে দেখার ব্যাপারটা আমি চেপে যাই, আর রমণীর মৃত্যুর কেসটা যাতে ধামাচাপা দিই। তাই আমি আর বেশি রিস্ক নিতে চাইনি সেই মোমেন্টে। রমণীর প্রতি আমার সমস্ত আকর্ষণই প্রায় শেষ হয়ে গেছিল, কারণ বিগত কয়েক মাস ধরে রমণীর আগের সমাজের বলে একজনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। মানে আপনি সেদিন কি ইচ্ছে করে আমাদের সমস্ত প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ, সেরকমই বলতে পারেন। রাজীবের সাথে রমণীর সম্পত্তি নিয়েও বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। কিরে, এবারে স্বীকার করবি নাকি নতুন করে কোনো অজুহাত ভাবছিস? আংটিটা রাকেশ সামন্তর বাড়িতে কিভাবে পৌঁছেছিল? কেন গেছিলিস তুই ওদের বাড়িতে? চুপ করে আছিস কেন, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গেছিলাম, রাকেশকে মারতে গেছিলাম। আর ও নিজে শিরা কেটে আত্মহত্যা করেনি, রাতে ঘুমোচ্ছিল, তাও নেশা করে। আর আমি সেই সুযোগ কি করে ছেড়ে দেব? আমি ওর হাতের শিরা কেটে ফেলি, আর একটা নতুন ব্লেড সেখানে রেখে দিই, যেটাতে আমার হাতের ছাপ না আসে। কারণ আমার মনে হয়েছিল রাকেশের সাথে কথা বললে আমার সাথে রমণীর শত্রুতা সম্পর্কে সুকান্ত বাবুরা জেনে যাবেন, কারণ রমণী রাকেশের সাথে সমস্ত কথাই শেয়ার করত। রোদ্দুরকে ভয় দেখাতে পারলেও রাকেশকে ভয় দেখিয়ে কাবু করা যাচ্ছিল না। সে প্রচণ্ড দুঃসাহসী সাইকো টাইপের ছেলে, তার সাথে সোজাসুজি যুদ্ধ করতে আমি পেরে উঠতাম না। তাই তো আর ঘুমোনোর সুযোগ নিয়ে আমি ওকে শেষ করে দিয়েছি। আর রমণী দেবীকে কে মারলো? এই যে আমি মেরেছি, আমি আমার বাবার সম্পত্তির পুরো ভাগ চাইছিল। মারব না তো কি করব, বেশ করেছি। চুপ, একদম চুপ। ফোন করে আবার বলছে বেশ করেছে। এই, একে লকআপে ঢোকাও। ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে আসি। ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য। কাউকে সাহায্য করার জন্য বা অপরাধীকে খোঁজার জন্য আমি তদন্ত করেছিলাম, আর সেটাতে সক্ষম হয়েছি, এটাই আমার পুরস্কার। যদি বলো তোমাকে সাহায্য করার কথা, তাহলে বন্ধু হিসেবে এটুকু করাই যায়। আজ আসি, পরে আবার কথা হবে। রঘু, চলো, নমস্কার। শুনছিলেন আজকের গল্প রক্তবধূ রহস্য। গল্পকার শর্মিলা সিং, গল্প পাঠে এবং রঘুর ভূমিকায় দীপ্তদীপ, সুকান্ত রাজ, নিউজ চ্যানেলের মহিলা
এবং শোভাদেবী অঙ্কিতা, সুজিত বসু অতনু, রাজীব এবং ভদ্রলোক আমি সায়ন, রোদ্দুর অমিতাভ, ড্রাইভার বুবাই, সমর রায় পার্থ, রমণী এবং মিনতি অঙ্কিতা, রাকেশ এবং কনস্টেবল বিশ্ব, পুলিশ তুষার। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী শর্মিলা সিংকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।